স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 548তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমার হাতে বামে আছেন সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক। এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এই ঐক্যের পথটা কতটা মসৃণ হবে এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে চারটি সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, এই প্রতিবেদনগুলোর খুঁটিনাটি, এই প্রতিবেদনগুলোতে যে সুপারিশ করা হয়েছে তা কতটা বাস্তবসম্মত এবং কিভাবে বা বাস্তবায়ন করা যায় আলোচনা করব। জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি উঠেছে, এই দাবি পূরণ কি আদৌ সম্ভব কিনা আলোচনা শুরু করতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। ইচ্ছা করে আপনাকে দিয়ে শুরু করছি, যেহেতু আপনি আজকের এই সর্বদলীয় বৈঠকে ছিলেন। শুরুতে জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে এটি বলা হচ্ছে যে এই ঘোষণাপত্রের কার্যক্রম বা ঘোষণাপত্রের কাজ করতে গিয়ে যেন ঐক্যে যেন ফাটল না ধরে। আজকে ঠিক কি বললেন প্রধান উপদেষ্টা এই ঐক্যের জায়গাটা নিশ্চিত করার জন্য? তিনি কি আপনাদের কাছে তিনি কি বললেন আসলে? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনার ডান দিকে আজম ভাই বসে আছেন, প্রশ্নটা আমাকে করলেই ভালো করতেন। জি, বিএনপির বক্তব্যের উত্তর তিনি ভালো দিবেন। এইটা প্রধান উপদেষ্টা বলেছেন যে একতার মধ্য দিয়েই আমাদের অভ্যুত্থান সফল হয়েছে, সরকারের সৃষ্টি হয়েছে, একতাটা রক্ষা করতে হবে। আমরা নিজেরা সবাই সেই ঐক্য রক্ষার যে প্রয়োজনীয়তা সেই কথাটা তুলে ধরেছি। ব্যাপারটা এইরকম যে ধরুন গণতান্ত্রিক ব্যবস্থায় তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকবে, সেটার মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কখনো বিরোধ পর্যায়ে উন্নীত হতে পারে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু এখন আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যেখানে একটা ঐতিহাসিক কর্তব্য আমাদের আছে। এই একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিংবা বন্দোবস্তের বদলে আমাদের একটা গণতান্ত্রিক বন্দোবস্ত নির্মাণ করতে হবে। সেইটা মানেই হচ্ছে যে একটা ক্ষমতা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র ব্যবস্থাটা রাজনীতিটা কিভাবে চলবে, তার নিয়মটা ঠিক করা। সেই নিয়মটা আর আমার একার জন্য না, মানে এটা কমন ফর এভরিওয়ান। ফলে আমরা যখন একটা রুলস অফ দি গেম ঠিক করতে চাই অথবা ঠিক করার কর্তব্যটা আমাদের সামনে থাকে, তখন অংশীজন সকলেরই ওই দায়িত্বটা বর্তায়। ফলে এই অর্থে আমাদের একটা জাতীয় ঐক্য বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বলেন, এই ঐক্যটা রক্ষা করা ঐক্য খুব জরুরি। কারণ আমাদের সকলের জন্যই প্রয়োজনীয় একটি বন্দোবস্ত, একটা নিয়ম আমাদের তৈরি করতে হবে। বলতে পারেন রাষ্ট্র গঠনের, পুনর্গঠনের একটা কর্তব্য আমাদের সামনে। কিন্তু আবার একই সাথে সব দল এক হয়ে যাবে না, ফলে তাদের সামনে নির্বাচন, রাজনৈতিক মতপার্থক্য আছে, সবাই সবার মতো জনগণকে ঐক্যবদ্ধ করতে চাইবে নিজ নিজ দল এবং প্রভাবের মধ্যে। কাজেই সেক্ষেত্রে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা কখনো কখনো বিরোধের রূপ আসতে পারে। এই দুটোর মধ্যে একটা থিন লাইন আছে। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি, এখনও এটাই বলছি, বারবার এটা বলছি। ইতিবাচক কথাবার্তা বললে অনেক সময় অনেকের মানে ইয়ে করে না, বম্বাস্টিং কথাবার্তা বলতে হয়, তো সেইটা আবার বেশ খায় মানুষকে আবার খাওয়াইতে হয় আমাদের। তো যাই হোক, জাতির প্রয়োজনে দায়িত্বশীল কথাবার্তাটা জরুরি, এখন দায়িত্বশীল ভূমিকাটা জরুরি। সেই জায়গা থেকে বলছি যে এইখানে এই থিন লাইন আমরা যাতে এইটা সবাই দায়িত্বশীল থাকি, যে কখনো পিছলে না যাই, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যাতে করে পুরো ঐক্যটা ভেঙে না ফেলি। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেইখানে এসে আমরা যেটা বলেছি যে 5ই আগস্টে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সেই অভ্যুত্থানে যে অসাধারণ আত্মত্যাগ, মানুষের আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থান যে ভবিষ্যৎ আমাদের দিক নির্দেশনা দেয়, সেইগুলো রাজনৈতিক একটা দলিল আকারে সন্নিবেশিত থাকতে পারে এবং সেটা আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স হিসেবে ভবিষ্যতে এটা ব্যবহৃত হবে। এখন সেটা যখন ভূতাপেক্ষভাবে আমাদেরকে তৈরি করতে হচ্ছে, অর্থাৎ আজকে এসে আপনি তৈরি করছেন 5 মাস আগেরটাই, তখন এটা কিন্তু চাইলেই আপনি মানে ওই 5 তারিখের মানে মুডে এটা ঠিক, যে কারণে কিন্তু ঠিক 5 মাস পরে কেন সেই প্রশ্নটা উঠেছে। 5 মাস পরে কেন, তার উত্তর একটা হতে পারে। পরে কেন উত্তর তো দিলাম, কেন সবসময় একই উত্তরই ছিল যে এটা এরকম একটা দলিল হতে পারে।
কিন্তু প্রশ্ন হচ্ছে 5 মাস পরে যখনই সেটা করবেন তখন সকল স্টেক হোল্ডারের মতামত সন্নিবেশিত করে সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গা তৈরি হতে হবে। তার জন্য যে পদ্ধতিগত দিকটা সেটা অনুসরণ করা হয়নি। আমরা সেই পদ্ধতির প্রস্তাব করেছি আজকে, অর্থাৎ বলতে পারেন ড্রাফট তৈরির একটা প্রক্রিয়া মাত্র শুরু হলো আজকের আলোচনার মধ্যে দিয়ে। সেখানে একটা পদ্ধতি ঠিক হবে যে ড্রাফটে একটা কমিটি হবে, সেখানে সকলে মতামত দিবেন এবং প্রয়োজনীয় যে সময় লাগবে সকলের সাথে আলাপ আলোচনা করে। এটা তাড়াহুড়া করার ব্যাপার না, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যদি মনে করেন তাহলে একটু গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় তো শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু একটা টাইম ফ্রেম ছিল, যদিও আজকে না দাবি তোলাই তো টাইম ফ্রেম না। আপনি কে এইটা আবার অনেক সময় আমরাই ঠিক করি, কেউ তো অনেক কিছু দাবি তুলতে পারে। আমি আজকে একটা দাবি তুললাম, সেটাই টাইম ফ্রেম। মানে যে কেউ দাবি দিলেই সেটা টাইম ফ্রেম হওয়াটা ঠিক হবে না। এবং ওইটাই বললাম যে দায়িত্বশীল জায়গাটা হওয়া দরকার। আপনি টাইম ফ্রেম দিলেন, আপনি বললেন আমি যেভাবে চাইবো সেভাবেই দেশ চলবে, সেটা দায়িত্বশীল ভূমিকা হবে না। ফলে আমাদের দায়িত্বশীল জায়গায় থাকতে হলে এটা আমরা বলেছি যে একটা দীর্ঘ সূত্রিতা আমাদের করা যাবে না, অনতিবিলম্বেই করতে হবে, কিন্তু প্রয়োজনীয় সময় নিতে হবে। প্রয়োজনীয় সময় মানে সকলের আলাপ আলোচনা, সকলের, কারণ এটা আর আপনি এককভাবে করতে পারেন না। যখন আপনি 5 মাস পরে এসে করছেন তখন সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা জায়গায় করতে হবে। এটা সব দিক থেকেই এটাই আবশ্যকীয়, এটা কোনো ব্যত্যয় ঘটনার সুযোগ নাই। তাহলে ওই এটা করতে হলে সকলের সাথে আলাপ আলোচনাটা করবেন। আরো কয়েকটা প্রসঙ্গ উঠেছে, জি এই প্রসঙ্গগুলো একটু পরে যদি আবার পরে আলোচনা করতে চান, জি একটু পরে আবার আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান, এই যে জুনায়েদ সাকিব বলছেন এবং এই কথাটাই তো আলোচনায় আছে যে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রত্যেকের যার যার জায়গা থেকে, এবং গণতন্ত্রের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই জায়গায় ঐক্যটা যেন ভেঙে না পড়ে। ধন্যবাদ। দেখেন, আমি আজকে কিছুটা টিভিতে যা শুনলাম, ঐক্যের কথা বলেছে একজন বিএনপির যিনি ছিলেন সালাউদ্দিন সাহেব, তার মিডিয়াতে শুনলাম তিনি জাতীয় ঐক্যের কথা বললেন ঠিকই, কিন্তু উনি ঠিক অ্যানাটমিটা দেননি যে ওই ঐক্য মানতে হলে কি বিষয়ে যেতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্য, এখন ফ্যাসিজমের বিরুদ্ধে যদি ঐক্য রাখতে হয় তাহলে একটা আমার মনে হয় বেসিক ডিনোমিনেটর থাকবে, সেটা হচ্ছে যে ফ্যাসিজম যারা পারপিচুয়েট করেছে তাদের ট্রায়ালস এবং পানিশমেন্ট, এটা খুবই ডিফিকাল্ট, স্পেশালি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপির জন্য এইভাবে ইয়ে করা। বেশিরভাগ আমার মনে হয় দেশবাসী মনে করে যে বিএনপি এই অ্যাসপেক্টটাকে, যে ট্রায়ালস অ্যান্ড পানিশমেন্ট, এটাকে সিরিয়াসলি মোটেও নেয় না। ইনফ্যাক্ট অনেকে দুষ্ট লোকেরা বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে মেজর অপোজিশন পার্টি হিসেবেই দেখতে চায়। এই ইয়েটা এখন ইনক্রিজিংলি ছড়াচ্ছে আমি যতদূর বাইরে দেখি। দিস ইজ এ সিরিয়াস ফ্ল। আমার মনে হয় এখানেই বিএনপির সবচেয়ে বড় কন্ট্রাডিকশন হবে। একদিকে তাদের চোখে ন্যাশনাল ইউনিটি হচ্ছে যে ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু আমার মনে হয় এত ডিভাইসিভ অ্যাটিটিউড, এই ক্ষেত্রে বিএনপি একেবারেই আইসোলেটেড হয়ে যাবে। কারণ একদিকে দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রোগ্রেসিভ গ্রুপস রয়েছে, স্পেশালি যেমন এই যে জুনায়েদের সাথে যারা একই চিন্তাধারার মেকআপ, এদেরকে আমার চোখে মনে হয় যেন তারা দে আর ভেরি র্যাশনাল, দে আর নট ইন এ হারি, তাদের পর্যাপ্ত ধৈর্য রয়েছে এবং তারাই সবচেয়ে বেশি কাছাকাছি রিকগনিশন দিচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে ফ্যাসিজমের ট্রায়ালসের প্রশ্নটা। এবং এইখানে এই যে ট্রায়ালটা হচ্ছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আদালত এখনও কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এখনও আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া কোনোভাবেই সিরিয়াসলি নেয় নাই। আমি সেদিন খুব অবাক হয়ে গেলাম, পরশুদিন মণিশঙ্কর আয়ার, এই তামিলনাড়ুর কংগ্রেসের উঁচু স্তরের একজন লিবারেল নেতা, যিনি সবসময় দক্ষিণ এশিয়ায় ঐকমত্যের দিকে জোর দিতেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক ইন্ডিয়ার হবে এটা বলতে, এই মণিশঙ্কর আয়া সেদিন বলে বসলেন যে হাসিনাকে স্থায়ীভাবে ভারতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। এবং তখনই আমার মনে হলো যে এইরকম একটা কংগ্রেসের অত্যন্ত এনলাইটেন্ড লিডার, তার যদি এই ধরনের জাতীয় স্বার্থর ব্যাপারে হাসিনাকে তার এত বড় জেনোসাইডের বিষয়ে ওভারলুক করার প্রবণতা হয়, তাহলে ভারতের অ্যাটিটিউড কী হতে পারে। তবে আমি যেটা আশাবাদী, আমার মনে হয় এই যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেটা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটেছে, দ্য রিয়েলি সিরিয়াস মিস্টেক এই শেখ মুজিবের ফ্যামিলির, সেটা হচ্ছে
হাসিনার ফেইলিওর টু কিপ টিউলিপ আউট অফ দ্য এন্টায়ার গেম। করাপশন গেমে টিউলিপ যেখানে তার একটা ফিউচার ক্যারিয়ার রয়েছে ব্রিটিশ পলিটিক্সে, তিনি এই ভেরি ক্রুশিয়াল ইয়েটা ফেল করার পরিণতিতে শুধু যে টিউলিপের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল শুধু তাই নয়, আজকে আমি শুনলাম যে এই রাশিয়ান রূপপুরের কয়েক বিলিয়ন ডলারের বিষয়টা এখন ব্রিটিশ মিডিয়াতে চলে আসছে। আমি যতদূর জানি কিছু বাংলাদেশি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও কিন্তু ব্রিটেনে বসে তথ্য প্রোভাইড করছে। আচ্ছা, তারপরে আরও সিরিয়াস হচ্ছে যে আমেরিকান ইন্টেলিজেন্স অলরেডি এই জয়ের ওই বিষয়টা একটা বড় অ্যামাউন্ট যে তার চারপাশে ঘুরছে এই বিষয়টা জেনে গিয়েছে। এখানে এই ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সের যে তাৎপর্য হচ্ছে যে ওরাই একমাত্র পারবে রাশিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ওই রাশিয়ান কোম্পানির ভিতরের খবর শেখ পরিবারের দুর্নীতিটা একটু পরে আলোচনা করবো। আপনি যে ঐক্যের কথা বলছেন এই জায়গায় একটু এক বাক্যে জানতে চাই, বাংলাদেশে কি ঐক্যের কোনো জায়গাতে কোনো ঘাটতি দেখছেন কিনা আপনি? তাহলে আপনার সামগ্রিক বড় রকমের ঘাটতি রয়েছে, বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বড় রকমের ঘাটতি রয়েছে। আমি যেটা মিন করতে চাচ্ছি যে বললাম যে কিছু লেফট তাদের চিন্তাধারায় র্যাশনালিটি আছে, আবার অন্যদিকে রাইটিস্ট যে জামাত তাদের চিন্তাধারায় অনেকাংশেই স্বার্থ প্লাস কিছুটা র্যাশনালিটি। আমার কাছে জামাতকে মনে হয় বিএনপির তুলনায় কিন্তু মোর র্যাশনাল, কেননা বিএনপি হচ্ছে একেবারে ডেসপারেট, সবচেয়ে বড় ডিসইউনিটির কারণ হয়ে দাঁড়াবে এই বিএনপি। বিএনপির অবস্থান আপনার কাছে জানতে চাইব পরে। সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সারি, যে ঐক্যে বড় ধরনের ঘাটতি দেখছেন, আপনিও কি সেই ঘাটতি দেখছেন কিনা? আর আজকের যে সর্বদলীয় বৈঠক এর আমি কিন্তু খুব বড় ঘাটতি দেখছি না। কেন বলি, যে দেখুন 5 মাস হয়েছে একটি ফ্যাসিস্ট শাসন বিদায় নিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে এবং এরপরে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। আবার সেই সময়ে আমাদের ঘোষণাপত্রটি দিলে তখন কিন্তু আপনি মতবিরোধ দেখতেন না, তখন বিএনপি জামাত বৈষম্য বিরোধীরা সবাই একই সুরে কথা বলতো, কেননা আমরা 15 বছরের একটি শাসন দেখেছি, গুম খুন দেখেছি, শেখ হাসিনার গণহত্যা দেখেছি, তারপরে একটি ঘোষণাপত্র যেটি বাংলাদেশকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা কিভাবে দেখব। এখন ঘটনার 5 মাসে তো অনেক জল গড়িয়ে গেছে, যেমন আমাদের অনেক অ্যাডহক প্রবলেম মোকাবেলা করতে হয়েছে, বৈষম্য বিরোধীরা একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন, জামাতে ইসলামীকে আমরা অনেকভাবে বাউন্ডারির বাইরে এসে কথা বলতে দেখছি, বিএনপিকে আমরা প্রথম সপ্তাহে দেখেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করতে, তারপর সেখান থেকে ফিরে এসে যৌক্তিক সময় বলে একটি টার্ম দাঁড়ালো বাংলাদেশে, সবাই বলেন যৌক্তিক সময়, তো ওইটা এখন আবার বিএনপিকে দেখছি জুলাই আগস্টে নির্বাচনের দাবি করেছে। আমরা যদি ঘোষণার জায়গাটিতে আগে থাকি, যে দেখুন ঘোষণাটি জরুরি, কেননা আমরা যদি সামনের দিনগুলোতে আমাদের শাসন কেমন হবে, আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, কারণ শেখ হাসিনা এবং তার দোসররা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন এবং তারা সমসাময়িক বিষয়ে কথা বলেন। তারা 5 মাসে অন্ধত্ব বরণ করেছিলেন, তারা 5 মাসের আগের 15 বছরেও অন্ধত্বে ছিলেন, এখন তারা আজকে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছে তারা ছোট মাছকে চোখের দৃষ্টিশক্তি ফেরত পেয়ে এখন ইউনূস সরকারকে এবং ঘোষণাপত্র এবং বৈষম্য বিরোধীদেরকে ছোট ছোট ত্রুটি ধরে ইউটিউবার হিসাবে বাজারে ফেরত এসছেন। তারা কিন্তু 15 বছরে টু শব্দটি করেননি, তারা প্রতিবার নির্বাচনের পরে নির্বাচনের নামে যে কলঙ্কের ঘটনা ঘটতো তারপরে গণভবনে চা পার্টিতে ছিলেন এবং তারা আঙ্গুলে কালি দেখিয়ে বলেছেন যে আমরা ভোট দিয়েছি, যে ভোট কোনোদিন হয়নি। মানে হাসিনা সরকার প্রায় 10 বছর অনির্বাচিত এবং অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল। এই ব্যাকগ্রাউন্ডে আমি যদি 5 তারিখ থেকে 8 তারিখ কিংবা তার 1 সপ্তাহ পরে একটি ঘোষণাপত্র লিখতাম, আজকের এই টকশোতে আমরা যে কথাগুলো বলছি আমার ধারণা তার 80% আমাদের বলার কোনো সুযোগ ছিল না। শোনেন, বিএনপি একটি দল যে 16 বছর ক্ষমতার বাইরে রয়েছে এবং তাদের উপরে যে স্টিম রোলার চলেছে, দেখুন তার রাজনৈতিক ব্যর্থতা সফলতা এগুলো নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে ক্ষমতার সবচেয়ে বড় অংশীদার বা ভাগিদার বিএনপি। আর বিএনপিকে বাদ দিয়ে আপনি যদি কোনো রাজনৈতিক তৎপরতা চালান এবং সরকারের কেউ কেউ যদি তাতে ইন্ধন দেয়, বাজারের কোনো ইন্ডিভিজুয়াল যদি ওরকম দিবা স্বপ্নে বিলং করেন, তাহলে কিন্তু বিএনপির দুশ্চিন্তা হবে এবং বিএনপির সেই দুশ্চিন্তা হচ্ছে। আমরা বিএনপির অ্যাংজাইটি টের পাচ্ছি
এবং যে কারণে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর বলার পরেও বিএনপি জুলাই অগাস্টের নির্বাচনের এবং রাজনৈতিক দল হিসাবে তাকে একটা বার্গেনিংয়ের জায়গায় যেতে হবে এবং বিএনপি ঠিক কাজটি করেছে। তবে বিএনপির লোকদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, আমি একমত যে আমাদের ঐক্যটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। অতএব ওই শাসনের যে কালো দিকগুলো সেটিতে বিএনপি কতটা পা দিচ্ছে, তাতে কিন্তু তাকে আমার ওই শাসনের পরিচিত চেহারাটা বিএনপির মধ্যে আমি খুঁজে পাবো। সে যদি হাটবাজার ইজারা নিতে শুরু করে, পার্কিং দখল করতে শুরু করে, চাঁদাবাজি করতে শুরু করে, সেটার নাম কিন্তু বিএনপি কিনা আমি শিওর না। সেটার নাম হচ্ছে হাসিনা শাসনের খণ্ডাংশ। আচ্ছা, কিন্তু বিএনপির দাবিটি জোরদার করতে হবে এবং এই দাবিটি ঠিক আছে। শুরুতে যে প্রশ্ন করছিলাম সেই ক্ষেত্রে ঐক্যের পথটা কতটা মসৃণ হবে? দেখুন, ঐক্যের পথটা অত অমসৃণ না। আর রাজনৈতিক দল, আমরা যদি তিনটি দল দেখি, কথার কথা বৈষম্য বিরোধী, আপনার নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, তারপরে যদি জামাত ইসলামী দেখি, বিএনপিকে দেখি, তাদের সবার ভিন্ন ভিন্ন রাজনীতি। তাদের কিন্তু বিভিন্ন ইস্যুতে তারা মতবিরোধ করবেন, খণ্ডিত অবস্থান নেবেন, একে অন্যের সাথে সহমত করবেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা 15 বছরে তো এগুলো দেখে অভ্যস্ত না। পার্লামেন্টে তো আলাপ হতো অদ্ভুত সব ডিসকাশন, কেউ গান গাইতেন, কেউ নাচতেন, কেউ অভিনয় করতেন। কাজে ওই পার্লামেন্টে তো কোনো রাজনৈতিক বিতর্ক হয়নি। এখন মাঠে যে বিতর্কগুলো দেখছেন, আমি মনে করি তাতে কোনো আশঙ্কার কারণ নাই। আমার মনে হয় প্রত্যেকটা স্টেক হোল্ডারের এই সেন্স আছে যে কতটুকু পর্যন্ত তিনি এই ইলাস্টিকটি টানবেন এবং তারপরে ছিঁড়ে গেলে যে উনি সহ পড়বেন, এটা আমাদের এই স্টেক হোল্ডাররা সবাই জানেন। জি, আবার আসবো আপনার কাছে আলোচনায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে বিএনপির দুশ্চিন্তা। ধন্যবাদ আপনাকে। এই যে বিএনপির দুশ্চিন্তা অবশ্যই একটা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে বিএনপির দুশ্চিন্তা থাকবেই। কারণ এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ রাজনৈতিক দল সমগ্র জাতির যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছি, গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছি, সেখানে বিএনপিরই তো এই চিন্তাটা বেশি থাকবে যে কেউ যাতে কোনোভাবে এই চেতনা থেকে বিচ্যুত করে ফেলতে না পারে জাতিকে, কেউ যাতে ভুল পথে নিয়ে যেতে পারে। যে কারণে কিন্তু আজকে বা গতকালকে সর্বদলীয় যে বৈঠক শেষ পর্যন্ত বিএনপি সেই বৈঠকে গেছে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এবং জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্যে বিএনপি কথা বলেছে। এখন আমার প্রফেসর শহীদুজ্জামান ভাই যে কথাটা বললেন যে বিএনপি আওয়ামী লীগকেই বিরোধী দল হিসেবে দেখতে চায়, বিএনপি গত 17 বছরে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 722 জন গুম হয়ে গেছে, হাজার হাজার খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় জর্জরিত। তারপরও কিন্তু বিএনপি রাজপথ রক্তে রঞ্জিত করেও রাজপথ ছাড়েনি। কেন? জনগণের ভোটের অধিকারের জন্যে, রাষ্ট্রকে মেরামতের জন্যে। প্রথমে 27 দফা, এরপরে সমমনাদের নিয়ে 31 দফা। বিএনপি কিন্তু এখনো সেই লক্ষ্যেই আছে। অতএব একটি নির্বাচন ছাড়া যেমনি নির্বাচিত পার্লামেন্ট হবে না, একটি নির্বাচন ছাড়া এই মুহূর্তে যেমনি জাতি একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না, একটি নির্বাচন ছাড়া যেমনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে না, একটি নির্বাচন ছাড়া সমস্ত বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে যে অংশীদারিত্বের যে সম্পর্ক সেটা মজবুত হবে না, একটি নির্বাচন ছাড়া গণতন্ত্রের পথে আমরা সার্বিকভাবে যাত্রা শুরু করতে পারবো না। আর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান থেকে সেজন্যই বিএনপি এই দায়িত্বশীলতার জায়গা আছে। আমার প্রফেসর শহীদুজ্জামান ভাই বিএনপিকে নিয়ে এত চিন্তা করছেন যে বিএনপি বড় সমস্যা এবং বিএনপির চেয়ে অন্যান্য দলকে এগিয়ে রাখলেন। আজ পর্যন্ত বিএনপি কিন্তু একটা দায়িত্বহীন কথা বলেনি। অনেক রাজনৈতিক দলের মুখে কিন্তু শুনেছি যে সেনাবাহিনী আর আমরাই হলো দেশপ্রেমিক, আর কেউ না। এই ধরনের দায়িত্বহীন কথা কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে, একাধিকবার ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি কিন্তু সেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি এই মুহূর্তে জনগণের একটি সংসদ প্রতিষ্ঠার জন্যে
চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে আগামী জুলাই আগস্ট অনেক সময়, এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে এর মধ্যে জাতীয় ঐক্য রক্ষা করে, একটা কথা মনে রাখতে হবে, জাতীয় ঐক্য আর দলীয় ঐক্য কিন্তু এক কথা নয়। যেমন ভারত বা আমেরিকা, আমি আসছি ওখানে, জাতীয় ঐক্য আছে, দলীয় ঐক্য তো থাকে না, কারণ দলীয় ঐক্য যার যার দলের মতো শেষে নির্বাচনে অংশ নেবে, কেউ কাউকে খাতির করবে না। সেই ক্ষেত্রে বিএনপি মনে করে যে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র, এই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেন আমাদের দলীয় ঐক্যকে বিনষ্ট না করে, এই ঘোষণাপত্রে যেন এমন কিছু স্থান না পায় যাতে করে আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই জাতীয় ঐক্যে ফাটল না ধরে, আমরা যেন আবার ওই আগের মতো দ্বিধা বিভক্ত জাতিতে পরিণত না হয়, আমরা যেন আগের মতো যেন আমাদের জাতিটা কোনো ভুল পথে পরিচালিত না হয়। সেই জন্যে আমরা নানা কথা শুনি ঘোষণাপত্রে সেই ব্রিটিশ আমল থেকে, কিন্তু আমাদের যে মৌলিক আন্দোলনের দিকগুলো সেইটা যেন আমাদের এই ঘোষণাপত্রে আসে। অতএব এই ঘোষণাপত্র নিয়ে আমাদের আরও আলাপ আলোচনা করা দরকার। আলোচনা করে সঠিক ঘোষণাপত্রটি যদি আমরা দিতে পারি তাহলেই জাতীয় ঐক্য রক্ষা হয়, এবং জাতীয় ঐক্যের কথা বলে আমরা যেন কালক্ষেপণ না করি নির্বাচনের দিকে। আমরা নির্বাচনের কথা বললেই অনেকেই এটাকে অন্যদিকে নিতে চায়, কারণ নির্বাচন যত বিলম্বিত হবে তারা মনে করছে যে আমরা তো ক্ষমতার স্বাদে আছি, নির্বাচন হলেই তো বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে। আমরা সেই কথা কিন্তু বলি না। আমরা মনে করি যে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দেবে, এবং নির্বাচিত সরকার হলেও অন্যান্য রাজনৈতিক দলের সাথেও, গণতন্ত্র মানেই কিন্তু সকলের সেই জায়গাটাই কিন্তু বিএনপি থাকবে। বিএনপিকে নিয়ে প্রফেসর শহীদুজ্জামান ভাই যে কথা বললেন, আমি আশ্বস্ত করব সকল রাজনৈতিক দল এবং জাতিকে যে বিএনপিকে নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই। জি, বিরতির পর আবার আলোচনায় ফিরছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। জোনাস স্যারকে একটু 4 সংস্কার কমিশনের যেই প্রতিবেদন, সেই প্রতিবেদন তো এর আগের দিন অর্থাৎ বুধবার দেয়া হলো। এই যে বেশ কিছু বিষয়ে 4টি কমিশন, কিন্তু এই যে রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক নাম পরিবর্তন এবং বেশ কিছু যে মোটা দাগে যে ইয়েগুলো আসলো, এগুলো নিয়ে আসলে ঠিক আপনাদের গণসংহতি আন্দোলনের ভাবনা, বা যদিও এটা নিয়ে বলা হচ্ছে আরো আলোচনা হবে। আন্দোলন থেকে বলতে পারেন যে আমাদের দিক থেকে আমরা এই প্রস্তাবটা তুলেছিলাম একদম প্রথম সাক্ষাতে 13 তারিখে, 13ই আগস্ট, যে বিভিন্ন কমিশন গঠন করা দরকার যাতে করে সংস্কার প্রস্তাবগুলো মানে তৈরি করা যায়, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তাদের কমিশন কতগুলো সংস্কার, যেটার ভিত্তিতে সরকার আলোচনা করবে। সরকারকে আলোচনা করার জন্য তো একটা মানে কতগুলো বিষয় আনতে হবে, কোথা থেকে আনবেন তারা। তো সেই ভিত্তিতে এখন যে কমিশনগুলো যেভাবে কাজ করেছে, তারা মানে দেশের রাজনৈতিক দল, শিক্ষার্থী, দেশের শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন, ব্যক্তি, নাগরিক অনলাইনে মতামত নিয়েছেন, তারপরে তার নিজেদের মতামত সবকিছু বিচার বিশ্লেষণ করে একটা মোটামুটিভাবে কতগুলো প্রস্তাব তারা, যেটা মোটামুটি গ্রহণযোগ্য প্রস্তাবগুলো তারা নিয়েছেন। এখন সরকার এটা নিয়ে বাকি সব আবার বসবেন ফেব্রুয়ারি। এখন অংশীজনরা কোন কোনগুলোর সাথে একমত, সেখানে একটা কমন মিনিমাম তৈরি হবে, এটাই কিন্তু পদ্ধতি। এখন ধরেন এইটা একটা ডিটারমিনিং ফোর্স যদি হতো যে না একদল রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারাই এভরিথিং ডিটারমিন করবে, ব্যাপারটা সেই রকম জায়গাতে নাই। ব্যাপারটা আছে যে একটা অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা সকলের সম্মতিতে একটা সরকার গঠিত হয়েছে, কাজেই এইটা পুরোটাই সকলের সম্মতির ভিত্তিতে চলবে, ফলে কনসেনসাস ইজ দি বটম লাইন। এখন কোন কোন বিষয়ে আমরা ঐক্যমত্য হব, ধরেন কথার কথা অর্থে বলি 50টা সংস্কার প্রস্তাব আনা হয়েছে। এখন রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার বিভিন্ন জনের সাথে আলোচনার পরে কোন কোন বিষয়গুলো কমন মিনিমাম হলো, হয়তো 10টা বিষয় হতে পারে, বাকি 40টা বিষয় না হতে পারে, কিংবা 20টা বিষয় হতে পারে, 30টা বিষয় না হতে পারে। যেগুলোতে হবে সেটা একটা ন্যাশনাল চার্টার হবে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা তখন আলোচনার বিষয়। আর যেগুলো হবে না সেগুলো নিয়ে অধিকতর আলাপ আলোচনা, জনমত চলতে থাকবে। এখন
যেগুলোতে ঐক্যমত্য হবে সেগুলোর বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে বিভিন্ন রকম মত আছে। গণপরিষদ, সংবিধান সংস্কার সভা নির্বাচন অথবা সাধারণ পার্লামেন্টে গিয়ে সংসদে নিয়ে আনা। আমরা যেটা মনে করি আমাদের দলের দিক থেকে, পদ্ধতিগত দিক থেকে আমরা সংবিধান সংস্কার সভা নির্বাচনটাকেই যথার্থ মনে করি। কেন? কারণ এটাকে আলটিমেটলি সংস্কারই করা হচ্ছে বিদ্যমান সংবিধানকে। 2 নম্বর হচ্ছে সংস্কারটা একটা ব্যাপক সংস্কার হচ্ছে, এটা কেমন বলতে অ্যামেন্ডমেন্ট না। অ্যামেন্ডমেন্ট করলে যেটা হয় যে সুপ্রিম কোর্ট যেহেতু অভিভাবক, সুপ্রিম কোর্ট একটা সংবিধান তার কাছে আছে, সেই সংবিধানের অ্যামেন্ডমেন্ট করলে ওই অ্যামেন্ডমেন্টটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হলো কিনা সেটা সুপ্রিম কোর্ট অভিভাবকত্ব করে। সে বাতিল করে দিতে পারে কিন্তু, যেমন ত্রয়োদশ সংশোধনীকে পঞ্চদশ সংশোধনী এসে বলল ত্রয়োদশ সংশোধনী ঠিক হয় নাই, বাতিল। আবার এখন পঞ্চদশ সংশোধনীকে সুপ্রিম কোর্ট বলল এটা ঠিক হয় না, এটা আংশিক বাতিল। এই যে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন এইটা করে কিভাবে? একটা সংবিধান তার কাছে যেমন থাকলে, আমরা সংস্কার সভার নির্বাচনের কথা বলছি এই কারণে যে সংবিধান আসলে জনগণের অভিপ্রায়, তাহলে জনগণের ইচ্ছা হচ্ছে সংবিধানটা সংস্কার করা হোক এবং তার অনুমতি সম্মতির ভিত্তিতেই সংস্কার সভার নির্বাচন হলে সেই সংস্কারকৃত সংবিধানটাই সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে যে দিস ইজ নাও সংবিধান, এটা জনগণের অভিপ্রায়। এইটার সাথে সঙ্গতি অসঙ্গতি সুপ্রিম কোর্ট তখন দেখবে। সুপ্রিম কোর্ট এটাকে চ্যালেঞ্জ করার জায়গাতে যাওয়া যায়নি, যেহেতু এটা পিপলের কনসেন্টের ভিত্তিতে হচ্ছে। ফলে যে ব্যাপক সংস্কারের কথা আমরা ভাবছি এবং জনগণের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে, এবং আবার বিদ্যমান সংবিধানেরই সংস্কার করা হচ্ছে, কিন্তু আবার আমরা চাচ্ছি না এটা কেবল সংশোধনীর মতো করে গৃহীত হোক। সেইটা সবচেয়ে যুক্তিসঙ্গত রাস্তা হচ্ছে একটা সংবিধান সংস্কার সভা নির্বাচন করা, যেটাকে রিফর্ম অ্যাসেম্বলি কিংবা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি বলা হয়, যেটা একই সাথে পার্লামেন্ট হিসেবেও কাজ করবে আবার একই সাথে সংস্কারটাও করবে। প্রথম দিনই সরকার গঠিত হবে, সেই সরকার যেভাবে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা সরকার গঠন করবে। সেই একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি, সেটা কিভাবে আমরা কতদিনের মধ্যে এই সংবিধানের সংস্কার কাজটি শেষ করতে হবে, এই পদ্ধতির জায়গাগুলো নিয়েও আলাপ আলোচনা হবে। এখন আলাপ আলোচনার ভিত্তিতে কোথাও একটা কমন কনসেনসাসের জায়গা আসবে। তার মানে একদিকে হচ্ছে কি কি সংস্কার হচ্ছে সেটা নিয়ে একটা কনসেনসাস, কিভাবে সেটা বাস্তবায়ন হবে। তার মধ্যে দুটো অংশ আছে আমি মনে করি। একটা হচ্ছে কতগুলো সংস্কার আছে যা নির্বাচনের আগেই, যাকে বলে ওই যে কি জন্য নির্বাহী ক্ষমতা, সেটার মাধ্যমেই করা সম্ভব, পরবর্তীকালে প্রয়োজনীয় র্যাটিফাই করা সেটা করা যাবে সংসদে, কিন্তু অনেকগুলো কাজ আগেই শেষ করা সম্ভব। সেটা বিষয়ে আমাদের ঐক্যমত হবে যে এই কাজগুলো আগে করা সম্ভব, কিন্তু মৌলিক সাংবিধানিক কাঠামোগত সংস্কার জনগণের প্রতিনিধি ছাড়া আপনি করতে পারবেন না। সেখানে পিপলস কনসেন্ট লাগবে, সেটার ভিত্তিতে একটা জায়গা লাগবে, সেই কাজটা এই প্রক্রিয়ার মধ্যে সম্ভব। এখন আজকে যদি আপনি আমাকে পয়েন্ট ধরে ধরে বলেন কোনটা কি সংস্কার আমি এখন একমত কিনা, ওটা তো সরকারের সাথে আমরা বলবো। তারপরেও কিছু বিষয়ে কথা বলা যায়, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে কথা বলছি। দুটো পয়েন্ট মূলত আমরা সংবিধান সংস্কার ক্ষেত্রে বলেছি। একটা হচ্ছে সংবিধানের ইডিওলজিক্যাল জায়গাটা, অর্থাৎ মানে ওই যে বলেন লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ইত্যাদি, যেটা এগুলো দিয়ে যা প্রকাশিত হয়। সংবিধান এমন হওয়া উচিত যেটা ইনক্লুসিভ, মানে অন্তর্ভুক্তিমূলক, একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার জায়গাটা সে এটা নিশ্চিত হচ্ছে কিনা। 2 নম্বর জিনিস হচ্ছে সংবিধানের ক্ষমতা কাঠামো, কারণ সংবিধান বলছে জনগণ ক্ষমতার কেন্দ্র এবং জনপ্রতিনিধিরা রাষ্ট্র নির্বাচন করবে। রিপাবলিকের অর্থ হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, ক্ষমতা অন্য কারোর হাতে না, পিপলের হাতে। তো এই পিপলের হাতে ক্ষমতা, পিপলের রিপ্রেজেন্টেটিভ পিপলকে ছাড়িয়ে যায় নাকি পিপলের অধীনস্থ থাকে, এটা হচ্ছে মূল প্রশ্ন। এই মূল প্রশ্ন হচ্ছে ক্ষমতার জবাবদিহিতা হচ্ছে মেইন। জবাবদিহিতা ভারসাম্য ছাড়া হয় না, সেপারেশন ছাড়া হয় না। ক্ষমতার সেপারেশন এবং আসছে কিনা তার ভিত্তিতে জবাবদিহিতা আনতে পারছে কিনা, মূল প্রশ্ন। কি কি আনলে সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা তৈরি হয়, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। অনেক চুনকাম করা হয় কিন্তু আসল ক্ষমতা সবার হাতেই থাকে, এটা আমরা অতীতে দেখেছি। এইবারে জনগণ এইটুক পণ করেছে বলে আমরা বিশ্বাস করি, এবং এইবার আমরা রাজনৈতিক দলগুলো 31 দফা করেছিলাম, সেখানে আমি মনে করি যে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো পদক্ষেপ আছে। তবে এই কথাটা আবার বলবো, জুলাই আগস্টের অভ্যুত্থান, এত আত্মত্যাগ, মনে হয় 31 দফা প্লাস মানুষ স্বপ্ন দেখছে। এইটা রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ যে 31 দফা প্লাস আমরা কি অ্যাচিভ করতে পারি, কতটুকু ঐক্যমত্য হতে পারি। এবং আমি মনে করি যে সব রাজনৈতিক দলের দায়িত্ব আছে, মানে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির এখানে গুরুতর দায়িত্ব আছে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, যে সংস্কার কমিশনের গুলো যে প্রতিবেদন, বেশ কিছু সুপারিশ তো এর মাধ্যমে
খোলাসা হয়েছে, ঠিক মোটা দাগে কোনগুলো কি আপনার কাছে মনে হয়েছে ঠিক এগুলো আসলে বাস্তবায়নযোগ্য নয়, এগুলো আসলে এই বাস্তবতায় যায় না, এরকম কিছু কি? দেখেন, যে সংস্কারের কথা যেটা বিএনপি বারবার তুলে ধরছে, এবং বিএনপি এভাবে বলবেই, বিকজ বিএনপির স্বার্থ হচ্ছে যত তাড়াতাড়ি ইলেকশন হোক, আর বিএনপি সবচেয়ে পপুলার পার্টি হিসেবে ক্ষমতায় সেই বিএনপি যে প্রেক্ষাপটটা তুলে ধরছে যে এইসব সংস্কার, এইসব চিন্তাধারা, এগুলো মিনিংলেস, বিকজ ইলেক্টেড পার্লামেন্ট উইল ডিসাইড। সেখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা এসে যায়, যেখানে যে আমি বললাম ফিলোসফিক্যাল সেন্সে আমি বলছি যে বিএনপি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। বিএনপি ইজ বেসিক্যালি স্ট্যাটাস কিউ পার্টি, বুঝছেন? স্ট্যাটাস কিউ মানে এই যে ক্ষমতার ভারসাম্যে বর্তমানকে সামনে রেখে বিএনপি একটা ক্ষমতাশীল দল হিসাবে ক্ষমতায় আসবে, এবং সে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী পপুলার ম্যান্ডেট নিয়ে দেশ চালাবে। তখন কিন্তু তার কাছে এই ট্রান্সফরমেশনগুলো সেকেন্ডারি হয়ে যাবে। কেন বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে ট্রান্সফরমেশন? বিকজ আমার কাছে যেটা মনে হয়, প্রফেসর ইউনুস যে আসছে, উনি একটা জেনারেশনাল চেঞ্জের কথা ভাবছে। এটাকে মানে একটা ট্রানজিশন টু এ ইয়াঙ্গার জেনারেশন। আমরা কিন্তু ইয়াঙ্গার জেনারেশন কথা ভাবতেই ছাত্র নেতাদেরকে ভাবি। ছাত্র নেতারা কিন্তু দে ডোন্ট রিপ্রেজেন্ট ভ্যালুজ। আরও পাওয়ারফুল হচ্ছে লেটেন্ট ফোর্সেস, মানে ওই যে লুকিয়ে থাকা, যে বিলো দ্য সারফেস, যে তাদের যে একটা কনসিয়াসনেস, যে এই যে যারা আমরা ধরে নেই যে বয়স্করা তৃতীয় বিশ্বের ইয়েতে যা হয়, এল্ডারলিরাই সব ডিসাইড করবে, ইয়াঙ্গার জেনারেশনকে মেনে চলতে হবে। এখন লেটেন্ট ফোর্সেসের মধ্যে প্রচণ্ড বিপ্লব ঘটে গিয়েছে মানসিকভাবে, যেটা ফুটায় তুলে না। আমার মনে হয় না যে ওরা চাইবে সনাতন ধর্মী একটা নির্বাচন হোক। 3টা নির্বাচনে এদের বেশিরভাগই এরা ভোট দিতে পারেনি, এবং এদের ভিতরে প্রচণ্ড ক্ষোভ। আমরা হয়তো বুঝি না। আমি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার মাধ্যমে একটা জিনিস বুঝি, যে সাইলেন্ট যে স্টুডেন্টসরা, মেয়েরা, সায়েন্স ফ্যাকাল্টির ছাত্রীরা যারা ব্যস্ত থাকে ল্যাবে আর কাজে, ওদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রাগ জমে থাকে, এবং ওরাই কিন্তু একটা ড্রাইভিং ফোর্স। ওরা এখন নিচে রয়েছে, দে আর নট অন দ্য সারফেস, বাট ইউ উইল সি দেম কামিং আপ। ওই যে তখন আমাদের এই ভিজিবল ছাত্র রাজনীতি, এগুলো কোনো কিছুই থাকবে না। তারপর দেখেন, আরেকটা হচ্ছে যে এই যে আমেরিকানরা যেটা রিয়েলাইজ করে, ওই পিটার হাসকে আবার ফেরত আনছে। সে একটা শ্যাডো জবে আছে, বাট বেসিক্যালি হি ইজ লুকিং ইনটু দ্য হোল সিচুয়েশন অ্যান্ড গাইডিং আমেরিকান ফরেন পলিসি এই দেশে থেকে। আর যেই মহিলাকে ডেকে আনছে, সে অ্যাক্টিং অ্যাম্বাসেডর, শি ইজ এ ট্রাবল শুটার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেখানে জানে যে হয়তো বা একটা ভায়োলেন্ট ব্লাডশেড হতে পারে, রক্তক্ষয়ী কোনো সংঘাত হতে পারে, সেই সব জায়গায় সে অতীতে কাজ করছে। কসোভোতে ছিল, সেন্ট্রাল এশিয়ান কয়েকটা রিপাবলিকে ছিল। তার এখানে হঠাৎ করে চায়নাতে অ্যাম্বাসেডরকে বাদ দিয়ে এখানে এই মহিলাকে আনার অর্থ হচ্ছে যে অ্যান্টিসিপেট করছে যে ভায়োলেন্সের দিকে যেতে পারে ভবিষ্যতে। এবং আমি ওই ভায়োলেন্সটা দেখি যখন এই যে এখন মেইন স্টেক হোল্ডার্স যারা ইলেকশন চায়, ক্ষমতার বিয়ে চায়, এবং আওয়ামী লীগের মধ্যে থেকে আবার হাসান মাসুদ ওয়ার্নিং দিয়েছে হল্যান্ডে বসে যে জানুয়ারির মধ্যেই আওয়ামী লীগ মাঠে নামবে। সেটা কি অ্যালাউড হবে? আমার ধারণা যে এখন আমরা প্রশ্ন করব কোন জানুয়ারি। এখন যেটা আমি মিন করছি যে আগামী এই যে এক মাসখানেকের মধ্যে আমি অ্যান্টিসিপেট করি যে এই ইয়েকে শি উইল বি ইন প্রিজন, টিউলিপ, এবং হাসিনা উপরে প্রচণ্ড চাপ আসবে ইন্ডিয়ার উপরে ফ্রম ব্রিটেন অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। ওই ছেলে কিন্তু এখন অলরেডি সে সব বের হয়ে আসতেছে। হ্যাঁ, যদি এই মহিলা মন্ত্রী না হতো তাহলে কিন্তু ওদের ইন্টেলিজেন্স এত ইনভলভড হইতো না। আমার ধারণা এই ইন্টেলিজেন্স এগুলো সব কিন্তু আমেরিকানরা কিন্তু ওদের ব্লু প্রিন্ট। এখানে পিটার হ্যাজ বসে আছে, সব কিছু মনিটর করতেছে। আর জ্যান মিলস্কি নামে একজন ডেপুটি হাই কমিশনার ছিল, ওই ব্যাটা ওই ওয়াশিংটনে বসে স্টেট ডিপার্টমেন্টকে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিচ্ছে, এবং ওই ফিডব্যাকটা কিন্তু ইট ইজ নট ইন ফেভার অফ স্ট্যাটাস কিউ ইলেকশনস, ইট ইজ ইন ফেভার অফ চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ, যেগুলো বিএনপির জন্য হজম করা ডিফিকাল্ট হবে। তবে বিএনপির মধ্যে কিন্তু একটা বড় সেকশন আছে যারা ওই জেনারেশনাল গ্যাপটাকে সাইলেন্টলি সাফার করার ফলে ওরাও চায় যে পরিবর্তন আসুক, যাদের বয়স 50-40 ঊর্ধ্ব। যেমন ধরেন এই যে 2-1জন আমি জানি, একজন ব্যারিস্টার বা একজন, ওদের অ্যাটিটিউডে, কথাবার্তায় কিন্তু রাগ বের হয়ে আসে, মুখ ফুটে কিছু বলতে পারে না।
আমার মনে হয় এই যে তারিক জিয়া যাচ্ছে ওয়াশিংটনে ব্রেকফাস্ট মিটিংয়ে, this is a camouflage breakfast meeting, but basically it's going to be a dressing down. Americans have plans. এইটা আর ওই দুই ভদ্রলোক যে বয়স্ক ওদেরকেও আমার মনে হয় ড্রেসিং, আমার ধারণা যে ওই ব্রেকফাস্ট মিটিংয়ের পরে এদের অ্যাটিটিউডে আপনি লক্ষ্য করবেন খুব সম্ভবত একটা কোয়ালিটেটিভ শিফট আসবে। তারা এখনকার মতো আর ইলেকশনের পক্ষে চিৎকার করবে কিনা সন্দেহ আছে। আমেরিকানদের উদ্দেশ্য রয়েছে, ইন্ডিয়ানসদেরকে শিক্ষা দেওয়ারও একটা আমেরিকানদের উদ্দেশ্য রয়েছে। আপনি লক্ষ্য করেন ইউনুস কি সো পাওয়ারফুল, ইউনুস এই ব্যাটা মোদিকে ওয়াশিংটনে যাইতে দেয় নেই। আই থিঙ্ক ইটস হিজ ক্রেডিবিলিটি, একেবারে ওকে ইয়ে করেছে। এখন ওই যে জয়শঙ্কর যাচ্ছে ইনগুরেশনে, ইউনুস ইজ স্টিল দ্য ফেভারিট অফ আমেরিকা। ইউনুস চায় এই এতদিন যে ইয়েগুলো গেল এর মধ্যে থেকে ও একটা ড্রাস্টিক চেঞ্জ আনায়াত ছাড়বে বাংলাদেশে, যদি তার হেলথ পারমিট করে। আশরাফ খান স্যার, এই বিষয়গুলোতে যাবো, কিন্তু এই যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে বলছিলাম ভবিষ্যতে আবার এক ধরনের সংঘাতের শঙ্কার কথা বলছিলেন যে অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই জায়গায় মোটা দাগে এই যে তরুণদের 21 বছরে সংসদ মানে নির্বাচন করার সুপারিশ, আরও বেশ কিছু জায়গায় যে বড় দাগে কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলোকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আগামীতে সংঘাত বা অনিশ্চয়তা, অস্থিতিশীলতা এই আশঙ্কা কিন্তু আছে। কেননা আপনার পলাতক শক্তি সমাজে রয়েছে, মিডিয়াতে রয়েছে, পেশায় রয়েছে এবং এই সরকারের আশেপাশেই রয়েছে। সরকারটি নরমপন্থী সরকার অত ড্রাস্টিক অ্যাকশন নেয় নাই, যেমনটি নিলে ফ্যাসিজমকে আপনি ঝেঁটিয়ে বিদায় করতে পারতেন, সেটি হয়নি। কাজে আমাদেরকে এই বাস্তবতা নিয়ে বাঁচতে হবে যে এই পলাতক শক্তিদের যারা দোসর, যারা বেনিফিশিয়ারি, তারা আশেপাশে আছেন, তারা চেষ্টা করবেন দেশকে এরকম জায়গায়। আর ভারতের মতো একটি প্রতিবেশী যখন আপনার থাকে তখন আপনার আর কাউকে লাগবে না দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখতে। তবে এই সরকারের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট সেটি অবশ্যই প্রফেসর ইউনূস এবং সরকারটিকে আমরা ভারতের ব্যাপারে অবস্থান নিতে দেখেছি আজ পর্যন্ত। গত 5 মাসে মানে কন্টিনিউয়াসলি, রিলেন্টলেসলি তারা এটি করেছে, যেটি অতীতের রাজনৈতিক সরকার এমনকি বিএনপির সরকারকেও আমরা এরকম স্ট্যান্ড নিতে দেখিনি। কেননা আপনি জানেন যে বড় রাজনৈতিক দল যারা পাওয়ার সিকার, যারা ক্ষমতায় যেতে চান, তারা রাজনীতির ওই কম্প্রোমাইজের জায়গাটা খুব ভালো বোঝেন, যে কোথায় কোথায় আপোষ করলে ক্ষমতায় যাওয়া যাবে। শুনেন, মুখে সবাই বলি জনগণ ক্ষমতার উৎস এবং জনগণের জন্য এই রিপাবলিক এবং জনগণ ভোট দিয়ে আমরা যাব, কিন্তু কাজে কিন্তু আমরা জনগণের উপরে ভরসা কম রাখি। গণ অভ্যুত্থান হয়ে গেলে টের পাই জনগণের শক্তি কতটা, এছাড়া ইলেকশন ম্যানিপুলেট করি ইত্যাদি। এই জায়গায় আপনার সংস্কারের প্রস্তাবনাগুলো বলি। শোনেন, আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের দার্শনিক ভিত্তির সমস্যা। যে 72 সালে অপরচুনিটিটা আমরা পেয়েছিলাম এবং যেরকম করে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা দাঁড় করাতে পারতাম, সেটিকে শেখ মুজিবুর রহমান বাকশালের দিকে নিয়ে গেছিলেন এবং তার শাসনের যে খারাপ দিকগুলো সেটি বাংলাদেশকে তাড়িয়ে বেরিয়েছে গত 54 বছর ধরে। তার মেয়েও তাই করেছেন এবং অন্যান্য বড় দলগুলো চেষ্টা করেছেন তাদেরকে অনুকরণ করতে। এখন সংবিধানে আপনি যেই সংযোজনগুলো আনছেন, যে কথার কথা যা রাষ্ট্রের নাম, এখন প্রজা বললে রাজার উপস্থিতি চলে আসে, এটি কিন্তু খারাপ না। যদি আপনি শোনেন, আপনি ইংলিশে লিখেছেন রিপাবলিক, ইংলিশে বলছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলায় যদি আপনি গণপ্রজাতন্ত্রের জায়গায় জনগণতন্ত্র বলেন অথবা নাগরিকতন্ত্র বলেন প্রজাতন্ত্রের জায়গায়, এগুলো শুনতে প্রথমে আমাদের একটু খটকা লাগবে। আর শোনেন, বাজারে একদল লোক আছে এই কুতর্কে জড়িয়ে সরকারকে হেনস্থা করা, রাজনৈতিক প্রসেসকে বাধাগ্রস্ত করা, সংস্কারকে পিছিয়ে দেওয়া, এগুলো তাদের অনেক ধরনের মতলব আছে। আমরা খুব সতর্ক থাকবো বা থাকা উচিত ওই ষড়যন্ত্রের পাতা ফাঁদে যেন আপনি পা না দেন। অতএব সাংবিধানিক নাম যদি পরিবর্তিত হয় আমার মনে হয় সেটি খারাপ হবে না। এখন আমি বলি যে আপনার 5 বছরের জায়গায় সরকারের মেয়াদ 4 বছর করার কথা হয়েছে, এটিও কিন্তু খারাপ না। কারণ 5 বছর আমাদের একটি কালো সময়, কারণ গত শাসনে মহিলাটি 5 বছরের এই জোড়াতালির বিজয়কে 15 বছর পর্যন্ত টেনেছেন এবং সৌভাগ্য যে ছাত্র জনতা শ্রমিকরা রাস্তায় নেমেছিল, উনি 7 জানুয়ারি নির্বাচন করার কয়েক মাসের মধ্যেই তাকে আমরা বিদায় করতে পেরেছি। এইভাবে যখন কালো শাসন জেকে বসে, তাকে আপনি সাংবিধানিক কিছু সেফগার্ড না থাকলে সেই শাসনটা বিদায় হবে কি করে? দেখুন, আপনি আদালতের কাছে যেতে পারেন, আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন, আপনি গণভোটের ব্যবস্থা করতে পারেন, আপনি আর্লি ইলেকশন দিতে পারেন, কিন্তু অকার্যকর গণতন্ত্রে তার কোনোই সুযোগ থাকে না। আপনি আদালতের চেহারাটি দেখেন যে এক ব্যক্তির শাসনে দেশ চলেছে, এক ব্যক্তির কথায় আদালত চলেছে।
অতএব 5 বছর থেকে 4 বছর করা হলো। এবার মৌলনীতির কথা বলি। শোনেন, আওয়ামী লীগেরা বাজারে নামবে কারণ তারা তো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী ছিল, তারা তো মৌল চেতনার ব্যবসায়ী। ওটি দিয়ে তো তারা ভোটহীন ভোটকে জায়েজ করার চেষ্টা করেছেন এবং তারা মানুষকে বিভ্রান্ত করেছেন। মুক্তিযুদ্ধের, আমি শুধু মানুষকে বলবো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান থেকে সতর্ক থাকতে। শোনেন, এখন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা কোন দল করে এটি আপনাকে পরিষ্কার দেখতে হবে। এই যে আপনার হিন্দুদেরকে নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতিটা করে, হিন্দুদের জমি এবং ভোট কার ঘরে গেছে, এটি আপনি একটু সচেতন হলেই বুঝতে পারবেন। কাজেই আমাদের মৌল চেতনার জায়গায় আমরা যদি সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদকে স্থান দেই, একটি জায়গায় শুধু আমার মনে হয়েছে যে ধর্মনিরপেক্ষতাকে আমরা রাখতেও পারি, কেননা এটি আমাদের অনেককেই একটা ছাতার নিচে আনে। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রের বাঙালি পরিচয় আর বাংলাদেশি পরিচয়। শোনেন, এটি একটি রাজনৈতিক কুতর্ক। আমার নৃতাত্ত্বিক পরিচয় বাঙালি, কিন্তু আমার ভৌগোলিক রাষ্ট্রের পরিচয় বাংলাদেশি। আর আমি যখন বাংলাদেশি বলছি, আমি আদিবাসীদেরকে স্থান দিচ্ছি, আমি সনাতন ধর্মের মানুষকে স্থান দিচ্ছি। আমাদেরকে 5ই অগস্ট চোখ খুলে দিয়েছে, সেটি কয়েকভাবে খুলে দিয়েছে। রাজনীতির ব্যাপারে চোখ খুলে দিয়েছে। যারা প্রাচীনপন্থী, পুরনোপন্থী রাজনীতি করবেন তাদের কিন্তু দিন খুব বেশি সামনে, ভালো দিন নাই। কিন্তু আপনি যদি আপনি তরুণদেরকে অংশগ্রহণে উৎসাহিত করেন, যেটা 21 বছরের ব্যাপারটি আমার কাছে সেটিও ভালো মনে হয়েছে। আপনি যদি নারীদেরকে সরাসরি ভোটে আনেন, আপনি দেখুন সংরক্ষিত নারী আসনে এমপি যারা হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি করে এমপি হয়েছেন। কদর্যময় ইতিহাস, শুধু গত 16 বছর না, তার আগেও। তার মানে হচ্ছে যে আমরা তো চাই একটি গণতান্ত্রিক শাসনের দিকে দেশ যাক এবং নেতৃত্বের জায়গাগুলো তৈরি হোক। 40% আসনে ভোট না, আমার কাছে সেটিও যৌক্তিক মনে হচ্ছে। শোনেন, বাংলাদেশের যেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে মোটামুটি সবার কাছে, তাতে 60% উপরে ভোট কাস্ট হয়েছে। কাজে আপনি আর আমরা তো এমন জায়গায় গিয়েছিলাম দিবানিদ্রার আগে 28%, দিবানিদ্রার পরে 42% হয়ে যায়। কাজেই 40% সেটি আমাদের কাছে মনে হয়েছে ভালো। না ভোটের ব্যাপারটি আমি আরও গুরুত্বের সাথে বলবো। শোনেন, রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের সময় বা নির্বাচনের আগে তাদের যে কাচুমাচু চেহারাটি, বিশেষ করে বড় দল, তাদের নির্বাচনের পরে তাদের যে চেহারা হয় আমরা কিন্তু চিনতে পারি না, কেননা তারা জনবিচ্ছিন্ন হয়, তারা হুইসালালা গাড়িতে চলেন। এবং বাংলাদেশে দেখেন তোয়াজ কালচার, সেটি তো যার ক্ষমতা আছে, যার চেয়ার আছে। শোনেন, রাজনীতিকে আপনার প্রফিট সেন্টার বানানো যাবে না। এই দেশে এখন রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দ্রুত বড়লোক হওয়ার পথ এবং বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা। ওখানে দেখুন কোনো কোনো মন্ত্রী এমপির হলফনামায় আপনি 100% থেকে 700% পর্যন্ত সম্পদের বৃদ্ধি দেখেছেন। কোথা থেকে এই সম্পদ হলো? তারা নাকি মাছ চাষ করেছেন। তো এই মাছের তো পরিচয় আমরা জানতে পারতাম না। আচ্ছা, তার মানে আপনি শুল্কমুক্ত গাড়ি ইত্যাদি সুবিধাগুলো সমস্ত সংসদ সদস্যের ক্ষেত্রে, মন্ত্রীদের ক্ষেত্রে আপনি বাদ দিয়ে দিবেন। আমি আপনাকে হলফ করে বলি, এই সমস্ত সুবিধা আপনি বাদ দেওয়ার পরে মাইকিং করলেও আপনার জন্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হবে। কেননা এখন আমরা কি করছি? আমরা 10 কোটি 20 কোটি টাকা দিয়ে বিএনপি বা আওয়ামী লীগের নমিনেশন অতীতের নির্বাচনগুলোতে মানুষ নিয়েছে। 4,500 নমিনেশন বিক্রি হয়েছে, 5,000 নমিনেশন বিক্রি হয়েছে। আপনি তো ভালো রাজনীতিতে দেশকে ফেরত আনতে চান, সেই ক্ষেত্রে এমন সেফটি নেট তৈরি করতে হবে যাতে কুরাজনীতির দিকে মানুষ কম যায় এবং ওই কুরাজনীতিকে আমরা রাজনীতি বলে যেন রাজনীতিকে অপমান না করি। এখন প্রশাসনে যারা আছেন দেখেন, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি খুব সেন্সেবল। কেননা আমরা তো চাই যে সংসদীয় দলের প্রধান একজন হবেন, প্রধানমন্ত্রী একজন হবেন, এমনকি আপনার না রাজনৈতিক দলের প্রধান আরেকজন হবেন। তাহলে তো আপনি একই সাথে 6টা বা 8টা নাম বলতে পারবেন যে এই দলের এরকম একটা নেতৃস্থানীয় প্যানেল রয়েছে। এখন আমরা কি বলি, এই যে আজকে আমরা কথা বলছি, আমাদের মোটামুটি সব দলে জোনায়েদ সাকি সহ একজন ব্যক্তির নাম। তার মানে কি, আমরা একজন ব্যক্তিকে পছন্দ করি। কোনো মানে লেটস বি অনেস্ট, আমরা কালচারালি এরকম একটি নেতৃত্বের জায়গায় গেছি যে এক ব্যক্তির পূজা না করলে আপনি দলে থাকতে পারবেন না, মন্ত্রিত্বে থাকতে পারবেন না, সংসদে থাকতে পারবেন না, সরকারে থাকতে পারবেন না। এইটাই কিন্তু বাস্তবতা। আমরা অনেকে কার্পেটের নিচে বাস্তবতা লুকিয়ে রেখে কিছু সুশীল কথা বলে নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছি। শোনেন, ওই নির্বাচনটি অবশ্যই হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব হওয়া উচিত, কিন্তু কিছু জিনিস না মেনে হওয়া উচিত না। আমি যদি ওই জায়গাগুলো আগামী সরকারের হাতে ছেড়ে দেই, হোয়াট ইফ ওই সরকারটি নির্বাচনের পরে আপনার কথা রাখলো না, নির্বাচনের পরে সে ভাব করতে শুরু করলো যে জনগণ তো আমাদেরকেই চেয়েছে, অর্থাৎ আমরা এখন যা করব। দেখুন, কুতর্কের কিন্তু কোনো সীমা পরিসীমা নাই।
তখন বলবে যে জনগণ তো আমাদের ভোট দিয়েছে, অতএব ভোটে শুনেছে আমরা কিভাবে দেশ শাসন করব। তাকে নামাতে গেলে আবার আমাদের একটি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব করতে হবে। ওই জায়গাটিতে যাতে না যেতে হয়, আমার মনে হয় স্টেক হোল্ডারদের উচিত হবে সংস্কার প্রস্তাবনাগুলোকে খুবই ইতিবাচকভাবে দেখা। তবে হ্যাঁ, তরুণদেরকে নেতৃস্থানীয় করা এইসবের মধ্যে যদি আবার অন্য মতলব থাকে, ধরেন কারো রাজনৈতিক দল করতে হবে, এখনো গুছিয়ে উঠতে পারে নাই, ডিজিএফ এর সাথেও বসেছে, জামাতের সাথেও বসেছে, সেটা কিন্তু কুমতলব, সেইটাতে আপনি পানি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে মনে হবে যে প্রস্তাবনার মধ্যে গলদ রয়েছে। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে সংস্কার বা চেঞ্জ যাই বলি কিনা, হজম করা বিএনপির জন্য কঠিন হবে কিনা, আর এই যে সংস্কারে আবার কোনো কুমতলব যদি থাকে? দেখুন, আমি সম্মানিত তিনজন আলোচকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনলাম। জোনায়েদ সাকি একটা কথা বলেছেন যে ৩১ দফা প্লাস হয়ে গেছে। এই ৩১ দফা প্লাস হয়ে গেছে, এটা জোনায়েদ সাকির বক্তব্যের সাথে আমি একমত। জোনায়েদ সাকি নিজেও ৩১ দফা প্রণয়নের একজন। উনিও কিন্তু জানেন যে আমরা কিন্তু এই ৩১ দফাতে থেমে থাকবো না। সময়ের বাস্তবতায় আরও অনেক দফা আসবে রাষ্ট্র মেরামতে, সেগুলো আমরা নেব। কাজেই তার কথাকে আমি অত্যন্ত যৌক্তিক মনে করি, এবং সেই দিক থেকে বিএনপি সহ আমরা যারা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিত হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব এনেছি রাষ্ট্র মেরামতের, সেই প্রস্তাবের ভেতরে কিন্তু এখনকার সংস্কার প্রস্তাবের অনেক কিছুই আছে। আর যে কথাটা এসছে যে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করবে কিনা, একটা কথা তো সত্যি যে প্রতি 5 বছর হোক আর 4 বছর হোক, এরপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে, অন্তর্বর্তীকালীন সরকার হোক। এটা কিন্তু বিএনপির ৩১ দফা বা সমমনা সকল রাজনৈতিক দলের ৩১ দফার মধ্যেই আছে, বা ওটার নাম তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, যে সরকারই হোক। তাহলে তার বাস্তবায়ন করার বিকল্প কি আছে? তাকে কিন্তু 4 বছর হোক আর 5 বছর হোক, তাকে কিন্তু চলে যেতে হবে। একটা নতুন সরকার আসবে, সে যদি তার কমিটমেন্ট রক্ষা না করে, তাহলে কিন্তু জনগণ তাকে ভোট দেবে না। জোর করে থাকার কিন্তু কোনো সুযোগই এখানে নেই। এখন আমি আমাদের খুব সম্মানিত, বিশেষ করে আমার তো বটেই, সারা জাতির কাছেই সম্মানিত প্রফেসর শহীদুজ্জামান ভাই, ওনার মধ্যে হয়তোবা আশঙ্কা থাকতে পারে যে এই সংস্কারে বিএনপি খুব বাধা হয়ে দাঁড়াবে। আমি ওনাকেও খুব শ্রদ্ধার সাথে আশ্বস্ত করতে চাই যে না, বিএনপি যে সংস্কারগুলো এখন আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সংস্কার এই ৩১ দফার মধ্যে আছে। কাজেই আমরা আরো সামনে যাব, যেটা জোনায়েদ সাকি বললেন যে ৩১ প্লাসে আমরা যাব। অতএব এখানে কিন্তু আশঙ্কিত হওয়ার কিছু নেই। আর সনাতনী নির্বাচন ব্যবস্থা, এটা আমি অবশ্যই বুঝতে পারিনি যে সনাতনী নির্বাচন ব্যবস্থা আবার কি। নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ, প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আবার বিএনপির একটা প্রস্তাবনা আছে বা তাদের একটা নীতিমালা আছে যে তারা নির্বাচনের পরে জাতীয় সরকার করবে, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি আন্দোলন করেছে তাদেরকেও সরকারে আনবে। আর তাছাড়া গণতান্ত্রিক দেশে কিন্তু বিরোধী দলও পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কাজে এখানে সনাতনী নির্বাচন বিষয়টা আমিও বুঝলাম না, আমার মনে হয় জনগণ একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবে না। এটা তো বিএনপির ৩১ দফার মধ্যেও আছে যে এটা একই ব্যক্তি হবে না, তারপরে পরপর 2 বার বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এগুলো তো আছে। অর্থাৎ ওই যে জোনায়েদ সাকির কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা বিএনপি সহ সকল যে সমমনা রাজনৈতিক দলগুলো আমরা সবাই ৩১ দফা প্লাসে মধ্যেই থাকবো, কারণ সময়ের সাথে সাথে এই রাষ্ট্র সংস্কারের দফাগুলো বাড়বে। এই যে সংস্কারের মতলব তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কুমতলব তো দেখতে পাচ্ছি। ওই ইয়ের সময়ও দেখেছি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়, যে ডিজিএফআই এর সহযোগিতায় কিংস পার্টি এখনো ডিজিএফআই এর সহযোগিতায় অনেকে মিটিং করছে, আমি নাম বলতে চাই না। এগুলো ভালো না, এগুলো গণতন্ত্রের জন্যও ভালো না, এগুলো নতুন রাজনীতির ধারার জন্যও ভালো না।
আর বিএনপির যেটা বললেন শাহিদুজ্জামান ভাই, যে বড় অংশটাই চাই ইয়াংদেরকে সামনে আনতে, সনাতনীদেরকে পেছনে না। বিএনপি কি করছে এখন? আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন বিএনপি মানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে তারা একটা আধুনিক রাষ্ট্র গঠনের জন্য আধুনিক রাজনৈতিক দলে বিএনপিটাকে পরিণত করবার প্রক্রিয়ায় রত আছে। তাছাড়া আমাদের যিনি এখন সরকার প্রধান, যেটা আশরাফ কায়সার বললেন যে উনি যা করেছেন এটা কোনো রাজনৈতিক দল করতে পারেনি ক্ষমতায় গিয়েও। সত্যি, কারণ হলো যে উনি আমাদের সকলের সমর্থিত সরকার, আর রাজনৈতিক দলগুলো সরকার থাকে তার বা তার সমমনাদের কাজে উনার পক্ষে তো এটা সম্ভবই। এই যে আজকেও যেমন, গতকালকেও যেমন বিএনপি শেষ পর্যন্ত গেছে কেন, যে না আমাদের এই জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে। অতএব বিএনপি কিন্তু কখনোই দায়িত্বহীন কথা বলবে না এবং বলছে না। এবং আগামীতে বিএনপি জানে যে 5ই আগস্টের গণঅভ্যুত্থান কেন, একটি ফ্যাসিবাদের পতনের জন্য। অতএব যখনই কোনো ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদ আসবে তখনই পতনটাকেও চিন্তা করে রাখতে হবে। অতএব বিএনপির এই চিন্তাটা মাথায় আছে। আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে নতুন বাংলাদেশ গঠন করবার রাষ্ট্র মেরামতের যে 31 দফা এবং 31 দফা প্লাস জোনায়েদ সাকি যেটা বললেন, আমরা সেদিকে জোনায়েদ সাকিদের সকলকে নিয়ে আমরা সেদিকে এগিয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা আমি বলতে চাই, জি আর একটা কথা বলতে চাই, যে প্রাচীন আমি বলবো না, প্রবীণ এবং নবীন দুই সমন্বয় ছাড়া কোনো পরিবারও যেমন মানে পূর্ণাঙ্গ হয় না, সরকারও পূর্ণাঙ্গ হয় না, দেশও না। প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের যে শক্তি, নবীনের যে মানে উদ্যম, এগুলোকে মিলিয়েই কিন্তু এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমাদের কিন্তু এর বিকল্প নাই এবং বিএনপি সেই আধুনিক চিন্তাটা করছে এবং জাতির সামনে সেটা বারবার আমরা প্রমাণ করবারও চেষ্টা করছি। জি, জোনায়েদ সাকি, যে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল যৌক্তিক সময়, আশরাফ কায়সার বলছেন এতদিন ছিল যৌক্তিক সময়, এখন বিএনপি হঠাৎ করে বলছে যে যেহেতু সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হয়ে দেয়া হয়ে গেছে, জুলাই আগস্টে নির্বাচন দেওয়ার এক ধরনের দাবি। সম্ভব কিনা জুলাই আগস্টে নির্বাচন, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন? দেখুন, বিভিন্ন মত আছে সমাজে, মানে রাজনৈতিক দলগুলোর চিন্তা আছে, তাদের অ্যাসেসমেন্ট আছে। সব অ্যাসেসমেন্ট এক জায়গায় একইভাবে হবে তা তো না, পার্থক্য আছে। পার্থক্য আছে বলেই আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছানোর প্রশ্নটা তৈরি হচ্ছে। পার্থক্য না থাকলে তার ঐক্যমত্যের কথাই আলোচনা হতো না। সো ঐক্যের প্রশ্ন আসে যখনই পার্থক্য থাকে। এখন আমরা ঐক্যমত্যে যেতে চাই এবং সরকারের কাজ হচ্ছে এই রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা, বসা, সেখানে সংস্কারের জায়গাগুলো ঠিক করা এবং কি কি সংস্কার আগে হবে, কি সংস্কার পরে হবে। নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কার দরকার, আবার সংস্কার চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার। সো নির্বাচন সংস্কার তো পরস্পরের পরিপূরক এবং খুবই এসেনশিয়ালি মানে যুক্ত। এখন এই যে নির্বাচনের আগে কি কি সংস্কার নির্বাচনটার জন্য দরকার আমাদের, সেগুলো ঠিক করতে হবে। আবার পুরো সংস্কার প্রক্রিয়াটাকে একটা নির্দিষ্ট পর্বে শেষ করা কিংবা চূড়ান্ত করা, এই অর্থে যে সংবিধান একটা জায়গায় সংস্কার করে আনা, নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য প্রশ্নগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, সেটা করার জন্য নির্বাচিত একটা আমাদের জনপ্রতিনিধিত্বশীল একটা সংসদ, যেটাকে আমরা বলছি সংবিধান সংস্কার সভা, সেটা প্রয়োজন হবে। এবং যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করেছেন, যেহেতু ওনারা সবাই তুলেছেন, আমিও কয়েকটা প্রসঙ্গ বলি। যেমন আশরাফ কায়সার ভাই যেগুলো বলেন, আমি দ্বিমত করছি না এই অর্থে যে, কিন্তু আমি মনে করি এমফ্যাসাইজ কোনগুলোতে আমরা করব সেটা একটা প্রশ্ন বটে। যেমন ধরুন, আমরা আদর্শিক দিক থেকে এইটা নিশ্চিত করতে হবে, একদিকে জাতি, ধর্ম, লিঙ্গীয় পরিচয়, আমাদের মানে রাজনৈতিক বিশ্বাস, জীবনচর্চা, যেই পার্থক্যই থাকুক না কেন, রাষ্ট্রের কাছে প্রত্যেকের নাগরিক, এইটা হবে আমাদের অন্তর্ভুক্তিমূলক জায়গার প্রধান ভিত্তি। এটা যে ভাষায় প্রকাশ করলে সবচেয়ে ভালো হয় সেটাই। এবং এটার ক্ষেত্রে আপনি টানতে পারেন 10ই এপ্রিল 1971, ওইটা না টেনে আপনি কিন্তু পারেন না।
1971 সালে এই দেশের রাষ্ট্রপতন হয়েছে, তার 10ই এপ্রিলের ঘোষণা আছে এবং তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার আছে। দ্যাট ইজ আওয়ার বেসিস। ওই বেসিসটাতেই জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কাজে ওইখান থেকে আমাদের জায়গাটা করতে হবে। তার সাথে আরও দুটো জায়গায় যুক্ত করা হয়েছে, বহুত্ববাদ এবং গণতন্ত্র। হ্যাঁ, আপনি বৈষম্যহীনতা, এইটা কিন্তু এইবারের 24-এর রিক্লেম, মানে 71-কে রিক্লেম করেছে, 24 নতুনভাবে বৈষম্যহীনতা দিয়ে পুরোটাকে ধারণ করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে সেইটাও গুরুত্বপূর্ণ ইনক্লুশন হতে পারে। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ বাংলাদেশ বলতে কেবলমাত্র এই যে এইগুলি বোঝায় না, আর্থসামাজিক দিক থেকে, অর্থাৎ আপনার যে বিরাট বৈষম্যহীনতাকে যখন আপনি আনবেন, তখন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা মানুষ অ্যাভেইল করতে পারছে কিনা, তাদের কর্মসংস্থানের নিরাপত্তা হচ্ছে কিনা, বাঁচার মতো সম্মানজনকভাবে বাঁচার মতো মজুরি, মানে তার সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত হচ্ছে কিনা, এগুলো ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল দিক অব এনি ডেমোক্রেটিক সোসাইটি। আর মিনিমাম যদি বলেন যে গণতন্ত্রের মিনিমামটা কি, এইগুলো নিশ্চিত হওয়া, সেই জায়গাটার ভিত্তির উপরে কিন্তু গণতন্ত্রের কাঠামোটা দাঁড়াবে। এখন এগুলো করতে গেলে যে জবাবদিহিতার প্রশ্নটা আসে, সেখানে আমাদের দেশের ক্ষেত্রে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের কাঠামো লাগবে। 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, সেটা আমরা আগে বলেছি। 70 অনুচ্ছেদ সংস্কার করতে হবে। আমরা আগে বলেছি যে যেহেতু হর্স ট্রেডিং বন্ধ করতে চান, তো ঠিক আছে, সরকার গঠন এবং বাজেট পাস, মানে অর্থ বিল, এ দুটো বাদ দিয়ে বাকি সব বিষয়ে মতামত দিতে পারবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগকে দিবে, নির্বাচন কমিশন থেকে শুরু করে এই যে দুদক, এই যে অ্যাটর্নি জেনারেল অফিস, মানবাধিকার অফিস, এই যে কি বলে অডিটর জেনারেলের অফিস, ন্যায়পাল, এই সমস্ত যে অফিস, এই সমস্ত অফিসের নিয়োগ যদি সরকারি দেয়, তো আবার বসবে ওইরকম লোকই যারা আমরা এতদিন দেখে এসেছি। ফলে এটা ইতিমধ্যে পার্শ্ববর্তী ভারতের মতো দেশে আছে, সেখানেও এখন কিন্তু সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্বের সমন্বয়ে সাংবিধানিক কমিশন এটা নিয়োগ দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট এবং তার মধ্যে কোনো না কোনো ক্ষমতার ভারসাম্য, যেটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও বলা হয়েছিল। এবং উচ্চকক্ষে অন্ততপক্ষে আমরা যেমন সাংখ্যানুপাতিক নির্বাচন, আপনি দেখেন ইংল্যান্ডের বাইরে বাকি সব ইউরোপিয়ান দেশে সাংখ্যানুপাতিক নির্বাচন। আচ্ছা, বাংলাদেশে এই বিশেষ পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলেছেন সাংখ্যানুপাতিক নির্বাচন এখনই আমরা চালু করতে পারবো কিনা, কিন্তু আপনি কিন্তু উচ্চকক্ষে সাংখ্যানুপাতিক ব্যবস্থার প্রস্তাব এটা করেছে। আমরা মনে করি যে এইটা চালু হওয়ার জায়গা আছে। লাস্ট দুটো পয়েন্ট, বিচার বিভাগকে আপনাকে সেপারেশন অফ পাওয়ারে আনতে হবে, এটা নির্বাহী কর্তৃত্ব থেকে মুক্ত করতে হবে, এবং আপনাকে স্থানীয় সরকারকে, এমপিতন্ত্র যদি একইভাবে বহাল রাখি আমরা, তাহলে আর ওই ডেমোক্রেসির জায়গাটা হবে না। এখন এই যে কাঠামোগত পরিবর্তনগুলো, এই কাঠামোগত পরিবর্তনগুলি সত্যিকার অর্থে যাকে বলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা আনতে সাহায্য করবে। এইগুলো এসেছে সবার, কারণ এই কমিশন যেটা করেছে, সব বিভিন্ন দল তো বিভিন্ন রকম প্রস্তাব করেছে, অনেক প্রস্তাব তারা কম্পাইলিং করেছে। আমরা মনে করি কোন বিষয়গুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যেটা 31 দফাতেও আছে, কিন্তু আমি বলছি যে স্বপ্নটা একটু সম্প্রসারিত হয়েছে, যার ফলে মানুষ আশা করে যে 31 দফা প্লাস যেন হয়, এবং 31 দফা প্লাস যেন হয় সেটাও রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ। এবং আমরা এই প্রশ্নগুলোকে সামনে রাখতে চাই, যে যাতে করে আমরা সত্যিকার অর্থে ওই জায়গায় পৌঁছাই। এবং এটা পৌঁছানো বাংলাদেশে যারা এটাকে লিড করবে, তারা বাংলাদেশের জনগণের কাছে নিশ্চয়ই আদৃত হবে। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই যে জানুয়ারির মাঝামাঝি দাঁড়িয়ে মনে হচ্ছে কিনা জুলাই আগস্টে নির্বাচন সম্ভব, বাস্তব? না, অসম্ভব আমার কাছে। এটা বিএনপির বোধহয় একটা প্রেশার ট্যাকটিক, যে জুলাই বলাতে হয়তো ডিসেম্বরের দিকে যদি হয়ে যায়, মানে সেরকম একটা চাপে রাখা, প্রেশারে সৃষ্টি করা। তবে আমার কাছে মনে হয় আরও অনেক আনঅ্যান্টিসিপেটেড ঘটনা ঘটতে পারে। দেখেন, আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে আমার কাছে মনে হয় প্রথমত যেমন এই যে এই বিচার প্রক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে আসবে সামনে, এবং এটা এই আন্তর্জাতিকরণের একটা ক্যাটালিস্ট কাজ করছে আইসিসিতে যাওয়ার। প্রথমেই কিন্তু ছিল এই হাসিনার ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিবে, সেটা কিন্তু জাস্টিস সিনহাই প্রথম উদ্যোগ নিয়েছিল। এখনও আমার মনে হয় জাস্টিস সিনহা, তার ভিতরে প্রচণ্ড জিঘাংসা রয়েছে, এবং তার সাথে একজন ব্রিটিশ লয়ারও আমি জানি, যাকে ফেরত পাঠানো হয়েছিল এয়ারপোর্ট থেকে।
এবং প্রচুর এভিডেন্স কিন্তু অলরেডি আমি জানি যে ওই জেনোসাইডের সময়কার এই যে আপনার রোহিঙ্গাদের ইস্যু নিয়ে যে যারা কাজ করতো প্রচুর ওয়েস্টার্নার্সরা কিন্তু বাংলাদেশে ছিল, তারা শুধু যে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতো তাই না, তারা কিন্তু প্রচুর এভিডেন্স গ্যাদার করেছে এবং এইসব এভিডেন্সগুলো জেনোসাইডাল এভিডেন্স এগুলো গিয়েছে। আমার ধারণা যে এই যে হাসিনার এই টিউলিপের ব্যাপারটা এটা ইট উইল ইয়ে করবে, ক্যাটাপুল্ট ইন্টু জয়, আমেরিকানরা জয় থেকে হাসিনা ইন্ডিয়া উইল বি প্রেশার্ড, হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি যায়, এটা কিন্তু আমরা 2-3 বছর আগে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে একবার না একবার আন্তর্জাতিক ক্ষেত্রে বিচার হবে। এই বিচারটা যদি সম্ভব হয়, তারপরে আপনার ধরেন এমনও কিছু এই যে আরাকানের সাথে আমাদের বাউন্ডারিজ নিয়েও কিন্তু প্রবলেম দেখা দিবে। অনেকে আমরা ঠিক ধরে নেই যে গ্লোবাল বাউন্ডারিজ স্ট্যাটিক থাকে, এটা কিন্তু ঠিক না। 70-80 বছর পর পর ইয়ে হয়, টেকটনিক শিফট যেমন হয় না, তা আমাদের এই অঞ্চলে যে ইন্ডিয়ানসরা উত্তর পূর্ব ভারতে খুবই মানে একটা পোটেনশিয়ালি এক্সপ্লোসিভ সিচুয়েশন। এখন তো ইয়ের যুগ, এই যোগাযোগের যুগ, খুব সহজে যোগাযোগ করা যায়। ভারতীয়রা কতখানি আগ্রহ থাকবে, কতখানি পারবে, ইনক্রিজিংলি আইসোলেটেড হয়ে যাচ্ছে আমাদের সাথে। আমি খুবই হোপফুল, আশা করছি যে চীনের সাথে একটা অত্যন্ত ঘনিষ্ঠ নিবিড় জিওপলিটিক্যাল একটা সম্পর্ক যেন হয়। নর্দার্ন এই যে ডোকলামে, তারপর তিস্তার ব্যাপারে চীন যদি আসে উত্তর ইয়েতে, তাহলে কিন্তু পুরা ইকুয়েশনটা শিলিগুড়ি করিডোর বা ডোকলাম ওই অঞ্চল নতুন ডাইমেনশন সৃষ্টি হবে। আমরা এখনই দেখতে পাচ্ছি কিন্তু ইন্ডিয়ান মিলিটারি অ্যানালিস্টরা কতখানি হুমকি দিচ্ছে বাংলাদেশকে, বলে যে ওই শিলিগুড়ি করিডোরের 30 মাইল দখল করে নেবে, তারপর ওই ফেনী নদীর ওইখান দিয়ে তারা ইয়ে করবে। এখন ওরা খুব ঘাবড়ে গিয়েছে যে বাংলাদেশ যে এইভাবে হঠাৎ ডিগবাজি দিবে এটা ভাবে নাই, আমি সামরিক দিক থেকে। তো এটা আমার মনে হয় চীনের রোল যদি এমার্জ করে আরাকান আর্মির ব্যাপারে, বিএনপি তো ওই জায়গাটাই বলতে চায় যে মানে আপনি সামনে যে সংকটের কথাগুলো বলছেন সেই জায়গায় নির্বাচিত সরকার দরকার, তখন নির্বাচিত সরকারের বিষয়টা আরও পিছিয়ে যেতে পারে। আমার ধারণা প্রবলি আরও পিছিয়ে যাবে, কেননা তখন এই আনসিন ফোর্সেসগুলো এরা সামনে চলে আসবে, যারা চাইবে যে বেসিক রিফর্মস হোক। আর তাছাড়া আপনি কেমনে ইনশিওর করবেন যে এই এই জিনিসগুলো, যারা রিফর্মসগুলো আমরা চাচ্ছি, সেগুলো যে একটা ইলেক্টেড পার্লামেন্ট রেসপেক্ট করবে, সেটা যেন করে, ওই জিনিসটা আমার মনে হয় ইউনুস সাহেবের একটা রোল থাকবে এবং এখানেও আমেরিকানরা কিছু হস্তক্ষেপ করবে। আশাফ কাছে যে প্রসঙ্গটা এলো যে নির্বাচন জুলাই আগস্ট নাগাদ এবং বেশ কিছু সংকট জাতীয় এবং আন্তর্জাতিক, সেই জায়গায় যেই নির্বাচিত সরকারে আসবে এই জায়গাগুলো নিশ্চিত করবে কিনা? দেখুন, প্রথমত বলি যে বড় দল হিসেবে বিএনপি জুলাই আগস্টের নির্বাচনের দাবি করেছে বা সুযোগ আছে বলে মনে করে, এটি খুব যৌক্তিক। কারণ বিএনপিকে এই দাবি তুলতে হবে, কেননা আমরা সরকারের ভেতরে অনেক ধরনের সরকার দেখি এবং কারো কারো অনেক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ পেয়েও যেতে পারে। দেখুন, আমাদের তো একটি দারুণ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ক্ষমতা এবং চেয়ার পেলে প্রলম্বিত করতে ভালো লাগে। কার ভালো লাগে সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকতে? কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আপনি একটা সুযোগ পেয়েছেন বাংলাদেশকে নতুন করে গড়বার, এই মটোটা সামনে রেখে আমরা যেন আমাদের ব্যক্তিগত বিভিন্ন উচ্চাভিলাষকে আমাদের সামনের কাতারে না আসতে দিই। এখন আমি মনে করি যে জুলাই আগস্টে না হলেও আপনি ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন, কেননা আমরা যদি জানুয়ারিতে দাঁড়িয়ে কথা বলি, আমরা 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন দেখেছি। ফেব্রুয়ারি থেকে যদি সরকার সব রাজনৈতিক দলের সাথে বসে আপনি যদি 3 দফাও সংস্কারকে ঝালাই বাছাই করেন, তাতেও আপনি পারবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে। আরও একটা জিনিস হচ্ছে, অনির্বাচিত সরকারের আমরা অনেক ধরনের সংকট দেখি, আশঙ্কা দেখি। সেটি নির্বাচিত সরকারের ক্ষেত্রে আরেকটা ভিন্ন সংকট তৈরি হয়, কিন্তু অন্তত এই সংকটটি থাকবে না। এখন আমি যদি আঞ্চলিক রাজনীতির দিকে তাকাই, বিশেষ করে ভারত যখন আপনার বন্ধু, বা আগের সরকারটি বলতো স্বামী স্ত্রী, তো ওই জায়গায় না যাই, কিন্তু ভারত থাকা মানে হচ্ছে আপনার জীবন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওথ নেওয়ার পরের থেকে আরেকটা নতুন স্টেজেও যেতে পারে, 20 জানুয়ারি, যেহেতু তাদের ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা আছে। তবে সুখের বিষয় বলি, আমি অতটা আশঙ্কায় নাই, কারণ 5 মাসে আপনি ভারতের ন্যারেটিভের, মিথ্যাচারের কোনো সীমা পরিসীমা দেখেননি। কিছু কি হয়েছে? হয়নি।
ভারত রাষ্ট্রকে বরং আমরা এখন একটু নিয়ন্ত্রিত মাত্রায় একটি কূটনীতির ভাষায় কথা বলতে দেখছি। সেনাবাহিনীর প্রধান কিন্তু নির্বাচনের পরে দুই দেশের সম্পর্ক প্রসারিত হবে এমন বলেছেন। আপনি বাংলাদেশ সফর করার পরে পররাষ্ট্র সচিব যে ভাষায় কথা বলেছেন বা ওই দেশের সংসদীয় দলকে গিয়ে উনি যে ব্রিফ করেছেন, তাতে কিন্তু আমরা ভারতকে একটি স্থিতিশীল জায়গায় আসতে দেখছি। তবে আবার বিএনপি যখন বলে ভারতের সাথে সম্পর্ক বরফ গলছে, তখন আমরা খুব বেশি খুশি হই না। কেননা বাংলাদেশের ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে যদি কারো সম্পর্ক বরফ গলে, সেটি আবার খুব ভালো কথা না। বাংলাদেশ কিন্তু 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ভেতর দিয়ে প্রমাণ করেছে যে আমরা ভারতের ব্যাপারে স্বাধীন সার্বভৌম স্ট্যান্ড পছন্দ করি। আমরা ভারতকে ট্রান্সশিপমেন্ট বলেন, ট্রানজিট বলেন, যা ইচ্ছাতে আপনি দিতে পারেন, কিন্তু আমরা যেন শুল্ক, কর ইত্যাদির ক্ষেত্রে অত উদার না হই, যেটি আগের উপদেষ্টারা বলতেন যে তাদের লজ্জা লাগতো, কারণ ভারত নাকি আমাদের কেমনভাবে সহযোগিতা করেছে। ওই বয়ানের থেকে আমরা বেরোতে চাই। কাজী জোনায়েদ সাকি যেমনটি বলেছেন, দেখুন 31 দফা যখন হয়েছিল তখন কি কালো শাসনের ভেতরে বাংলাদেশ ছিল এটি আমরা জানি। তখন বিএনপি কতটা বেকায়দায় ছিল সেটিও আমরা জানি। এবং ওই সময় 31 দফা বিএনপির জন্য মানে অনেকটাই সময়ের দাবির মতো হয়েছিল। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, আর পরিস্থিতি পাল্টালে রাজনৈতিক দলগুলোকে আমরা দুটো ভিন্ন ধরনের বয়ান দিতে দেখি। ক্ষমতায় থাকলে দূতদের সাথে কথা বলতে পছন্দ করেন না, ক্ষমতার বাইরে গেলেই দূতাবাসে দৌড়াদৌড়ি শুরু করেন। একই দল, একই নেতা, এটি আমাদের ইতিহাসে দেখেছি। কাজেই 31 দফার উপরে উঠতে হবে বিএনপিকে, কারণ 31 দফা পর্যন্ত তো মোটামুটি 2-2.5 বছর আগে তারা নিজেরাই ঘোষণা করেছেন। তবে গত 5 মাসে তারেক রহমানের যে বক্তব্য আমরা শুনছি, তাতে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেকখানি উজ্জীবিত এবং আশাবাদী। আপনি যেই মৌলিক জায়গাগুলোতে ভাবছেন যে অনৈক্য হবে, বিরোধিতা হবে, সমঝোতা করতে দৌড়ঝাঁপ করতে হবে, সেগুলো তো উনি নিজের থেকেই বলছেন এবং মেনে নিয়েছেন। এখন বিএনপির মতো দল যদি পুরনো ধারায় থাকতো, তাহলে কিন্তু তারা এগুলা মানতো না। তারা অন্তত 16 বছরে এটি শিখেছে যে কি ভয়ঙ্কর জাতাকলে তারা পড়েছিল, যেখান থেকে তাদের কর্মীদেরকে রক্ষা করা ছিল দলটির জন্য। দেখুন, আমি কোনো বিএনপি কর্মীকে জানি তারা কবরস্থানে রাত্রে থাকতেন, কারণ তাদের যে ঠিকানা, অফিস কিংবা বাসা, সেটিতে থাকার তাদের কোনো সুযোগ ছিল না। ওই সময় আমি এই জন্য বলতাম যে 28শে অক্টোবর বিএনপির আন্দোলন বা যেইভাবে নেতারা মঞ্চ ছেড়ে গেলেন, আমি সেদিন সমালোচনা করেছিলাম যে 6 থেকে 8 দিন ধরে যেই দলের লক্ষ লক্ষ কর্মী ঢাকায় আসতে পারেন, তার ঠিক মঞ্চ ছেড়ে দেওয়ার দৃশ্যটি আমার কাছে পছন্দ হয়নি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে জুলাই আগস্টে নির্বাচনের দাবি শুধুই চাপে রাখার জন্য নাকি আপনারা যৌক্তিক মনে করছেন? এবং একটি কথা তো আছে যে সংস্কারের আগে নির্বাচন হলে সেই সংস্কার আবার ব্যর্থ হবে কিনা, এই কথাটিও কিন্তু আছে। আমরা সংস্কারকে ওই প্রথম আলোচনায় আমি জোনায়েদ সাকির আলোচনা শুনেছি, আমি সেই জায়গাটায় যেতে চাই। সংস্কারটাকে আমিও তার মতো দুভাগে ভাগ করতে চাই। একটা সংস্কার নির্বাচনের আগে হবে, যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, যেমন নির্বাচন কমিশনের সংস্কার, যেমন আপনার প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, এই যে সংস্কারগুলো। আবার নির্বাচনের পরে সংবিধানের সংস্কার এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এগুলো পার্লামেন্ট লাগবে। কাজে আমি দুই ভাগে ভাগ করতে চাই। সেই ক্ষেত্রে বিএনপির সাথে কারুর বিরোধ আছে বলে আমি মনে করি না। অনেকে মনে করে যে বিএনপির সাথে ছাত্র যে নেতারা আছেন তাদের বোধহয় কোনো বিরোধ আছে। না, বিএনপির সাথে ছাত্র নেতাদেরও, মানে এখন যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন, কারোর সাথে এই বিরোধটা কিন্তু একেবারেই নাই। এটা ওই হাওয়ায় অনেক কথা ভেসে বেড়ায়, আসলে নাই, বিরোধ নেই না। কারণ ওই যে বললাম যে বিএনপি সব শেষেও জাতীয় ঐক্যের জন্য কাজ করতে চায়, কারণ বিএনপির মধ্যে দায়িত্বশীলতা আছে। আশরাফ কায়সার খুব চমৎকারভাবে সেটা বলেছেনও যে আমাদের নেতা তারেক রহমান কিভাবে আধুনিক বিএনপি করবার জন্যে এবং রাষ্ট্র মেরামতের 31 দফার বাইরেও তিনি গত 5 মাসের যে বক্তব্যগুলো রেখেছেন, খুব পরিষ্কার, একেবারে পরিষ্কার। এখন আমরা যদি কোনো আশঙ্কা করি যে নির্বাচন পিছিয়ে যেতে পারে বা অন্য কোনো কিছু হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাই
ভুলুণ্ঠিত হবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়ে আছি সেটাও ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমরা যে আগামীতে জনগণের জন্যে বা পরবর্তী প্রজন্মের জন্যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেব, এই যে বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা বলা হয়েছে, অবশ্যই আমি এটা বুঝিনি, কারণ গণতন্ত্রই তো বহুত্ববাদ, এখানে বহুত্ববাদ তো গণতন্ত্রের বাইরে না। এটা কেন আনলেন আমি জানি না, যাই হোক, তবু এটার থেকে আমাদের কিন্তু কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। যদি তৃতীয় কোনো কিছু চলে আসে আমার শাহিদুজ্জামান ভাইয়ের কথায়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা বিপদে পড়ে যাব এবং বিচ্যুত হয়ে যাব। আর হাসিনা বিচারের বিষয়ে, তার আন্তর্জাতিক বিচারের বিষয়ে বিএনপি কখনোই কোনো অপরাধীর বিচারের বিষয়ে তার কোনো, আর সে তো গণহত্যাকারী, অতএব সেইখানে কোনো বিএনপির সাথে সরকারের কোনো দ্বিমত হওয়ার প্রশ্নই উঠে না। কারণ আগামী দিনে আওয়ামী লীগকেও আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে এবং বিচারের মুখোমুখি হয়ে আসতে হবে। সেটা কত বছর পরে সেটা আওয়ামী লীগের অনুষ্ঠানে একেবারে শেষে চারজনের কাছ থেকে আমি শুধু এই আরেকটু কথা বলি যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সাথে সম্পর্ক 2001-2006 বিএনপি ক্ষমতায় ছিল, ভারতের সাথে সম্পর্কটা টিকে নাই কেন তখন? কারণ বিএনপি এখন যে কথাটা বলছে যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, তখনও সেই ন্যায্যতার ভিত্তিতে থাকবার কারণেই ভারতের যে সমস্ত দাবি সেগুলো হাসিনা মেনেছে বলেই হাসিনার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, ভারত মানে বিএনপি মানে নাই বলেই ওই সম্পর্কটা ছিল। আগামীতেও কিন্তু বিএনপি সেই ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্কের মধ্যে আসবে, তার বাইরে আসবে না। সর্বশেষ কথাটা বলতে চাই, প্রফেসর ইউনূস একজন বরেণ্য ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, সকলে মিলে আমরা তাকে এই জায়গাটায় দেখেছি বা রেখেছি বা বসিয়েছি। আমরা অত্যন্ত সম্মানের সাথেই দায়িত্ব থেকে তাকে অনুষ্ঠানে একেবারেই শেষে চারজনের কাছ থেকে এক বাক্যে শুনে শেষ করবে যে গণ অভ্যুত্থানের যে স্বপ্ন সেটা যেন ভুল লঞ্চিত না হয়, আগামীর বাংলাদেশের জন্য কি করা দরকার জুনায়েদ সাকি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে? এতক্ষণ যা আলোচনা করলাম সেই কাজগুলো ঠিক মতো করলে গণ অভ্যুত্থানের চেতনা ভুল। আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান অটুট রাখতে হবে। দেখুন, আমাদের প্রাত্যহিক অনেক ইস্যু কিন্তু সমাজ জীবনে চলে আসবে, দ্রব্যমূল্য, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, ইস্যু আমরা যেন ভুলে না যাই কাঁচামরিচের বিনিময়ে যেন ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়। আগামী বাংলাদেশের জন্য কি করা দরকার? মানে কোনোভাবেই যেন ওই ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়, এটা আমার মানে খুবই ভয়। এবং আমার মনে হয় শুভঙ্করের ফাঁকি অনেক রকমের থাকে। এই যে যারা নীরব আওয়ামীরা বসে আছে, there is no repentance in them, কোনো রিপেন্টেন্স নেই। এটাই আমার সবচেয়ে ভয় লাগে একটা জাতি হিসেবে, সবচেয়ে ভয়ের ব্যাপার এটাই। আমি বলতে চাই যে দলের ঐক্য থাকবে না, গণতন্ত্রে তো দলের ঐক্য নাই, জাতীয় ঐক্যটা রাখতে হবে। এবং আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেককে সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে রাজনীতিটা করতে হবে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।